বাজেট বিষয়ে পর্যালোচনা শুনবো। আমাদের সঙ্গে আছেন ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ। আশরাফ, স্বাগত আপনাকে। প্রথমেই যে বিষয়টি জানতে চাচ্ছি, শুল্ক কাঠামো নিয়ে বিড়ম্বনা তো আছে। টাকা ধারের জন্য সুদ দিতে হচ্ছে বেশি করে, নেই নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। এই অবস্থায় বিনিয়োগ বাড়তে পারে কিনা, কি মনে হচ্ছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, শুল্ক না বাড়িয়েও যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনার আমাদের যে কর জাল অর্থাৎ করদাতার সংখ্যা সেটা বাড়িয়ে কিন্তু এটা রাজস্ব আদায় বৃদ্ধি করা যেতে পারে। এবং আমাদেরকে যে জিনিসটা আরেকটা মাথায় রাখতে হবে যে আমাদের যেমন ধরেন প্রায় 1/3 কর আসে আসলে শুল্ক থেকে, বিভিন্ন ধরনের কাস্টম শুল্ক এবং আমদানি শুল্কের উপর থেকে। এখান থেকে কিন্তু আমাদেরকে মাত্র 2-3 বছরের মধ্যে আসলে বেরিয়ে আসতে হবে এলডিসি গ্রাজুয়েশন এবং ওই রিলেটেড অনেকগুলো অব্লিগেশনের কারণে। তো তার মানে হচ্ছে যে আমাদেরকে আসলে এই কাস্টম শুল্কর বদলে এমনিতেই আপনার আয়কর এবং ভ্যাটের উপরে নির্ভরশীল হতে হবে। এবং আমরা আমরা জানি যে আমাদের একটা ডিক্লেয়ার্ড পলিসি আছে যে আয়কর অথবা প্রত্যক্ষ কর যেটা, সেটা আসলে আমাদের অ্যাটলিস্ট 40% করতে হবে। সেটার জন্য সময় আছে, কিন্তু এই ধারাটা এখনই শুরু করতে হবে। এবং এটা করতে গেলে এবং আমরা যেটা যতটুকু এখন পর্যন্ত দেখতে শুনতে পাচ্ছি যে সরকার আসলে কর হার বাড়ানোর চাইতে কর জাল বৃদ্ধির ব্যাপারে বেশি মনোযোগ দিবেন বলে মনে হচ্ছে। দেখা যাক আমাদের আশাটা সত্যি হয় কিনা। আমরা মনে করি সে কারণ দেখুন, আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখতে হবে যে যদি কর হার বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের কম্পিটিটিভনেস কমে যাবে। এবং আমরা যে গত 2 বছর ধরে যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটির কারণে যে ধরনের চাপের মুখে আছি সেই চাপটা আরো বেড়ে যাবে। আবার একই সাথে এটাও মনে রাখতে হবে যে আপনার আমাদের বাজেট ঘাটতি অর্থায়নের জন্য ব্যাংকিং খাতের থেকে যদি নির্ভর করা হয় তাহলে সেক্ষেত্রে বেসরকারি খাতের জন্য ক্রাউডিং আউট এফেক্ট হবে এবং এটা বেশি দিন ধরে চলতে থাকলে একটা মন্দা অবস্থা তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হবে। আপনার কাছে আবার আরেকটি প্রশ্ন। ডলারের সংকট তো রয়েছেই, আমরা জানি কমছে রিজার্ভ ভান্ডার, মূল্যস্ফীতি খেয়ে ফেলছে ক্রয় ক্ষমতায়। এই অবস্থায় বাজেটে কি ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে? বাজেটে আসলে আমি যদি একটু বিশদভাবে বলি, এক্সচেঞ্জ রেটের ব্যাপারটা সরাসরি কন্ট্রোল করতে হবে আপনার মনিটারি পলিসি দিয়ে। সেটা বাংলাদেশ ব্যাংক তাদের একটা রোডম্যাপ অলরেডি ঘোষণা করেছেন। বাজেটে আসলে সরাসরি আপনার আমাদের ডলার সংকটের ব্যাপারে খুব বেশি কিছু করার নেই। যেটা সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে সরকারি ব্যয়ের ক্ষেত্রে যেখানে আপনার যেটা আপনার বৈদেশিক মুদ্রায় করতে হবে সেই অর্থায়নটা যদি আমরা লোকাল মার্কেট থেকে না করে বৈদেশিক ঋণের থ্রুতে করি, এবং একই সাথে আপনার বৈদেশিক যে ঋণ যেগুলো আছে, বৈদেশিক যে সূত্রগুলো আছে, এগুলোর ব্যবহার যদি বাড়িয়ে দেয় তাহলেও কিন্তু এটা আমাদের ডাইরেক্টলি ব্যালেন্স অফ পেমেন্টে এফেক্ট ফেলবে। আমরা আশা করব যে সরকার আসলে এই দিকটাতে মনোযোগ দিবেন এই বছরের বাজেটে। আমরা জানি বাজেট ঘাটতি মেটাতে সরকারকে আসলে ব্যাংক থেকে ঋণ করতেই হয়, কিন্তু সেই ঋণের জায়গাটা যদি দেশীয় ব্যাংক না হয়ে বৈদেশিক সূত্রগুলো হয় তাহলে সেটা আসলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের জন্য বেটার হবে। করের ব্যাপারটাতে আসতে চাই। বৈধ আয়ে সর্বোচ্চ কর 30%, আর কালো টাকা সাদা করলে 15% কর প্রদান করতে হবে। অর্থনীতিতে এর প্রভাব কেমন পড়তে পারে বলে মনে হচ্ছে আপনার? খুব ব্রড টার্মসে যদি বলি, এটা আসলে খুব যে বড় ইম্প্যাক্ট ফেলবে তা না। আমরা দেখেছি যে কালো টাকা সাদা করার এই ধরনের উদ্যোগ আসলে খুব একটা গত কয়েক বছর ধরে খুব একটা কাজে দিচ্ছে না। এখানে আরেকটা ব্যাপার আছে যেটা আমি আসলে একটু বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, বৈধ এবং অবৈধ অর্জন কিন্তু একইভাবে ট্রিটেড হতে পারে না। আমাদের আইনটা যেভাবে আছে তাতে দেখে মনে হচ্ছে যে আহ, আপনার আয় বৈধ কি অবৈধ এই ডিস্টিংশনটা করা হবে না। আমরা মনে করি যে যদি কালো টাকা সাদা করতে যেটা বোঝায় যে আপনার বৈধভাবে অর্জিত আয়কে আহ, প্রদর্শন করার জন্য যখন আপনার কোনো একটা সুযোগ নেওয়া হয়, আমরা মনে করি সেটা দরকার আছে এবং সেটা জাস্টিফাইড। সেটা কি হারে হবে সেই বিষয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু অবৈধ পন্থায় অর্জিত অবৈধ আয় যেটা, সেটাকে আসলে বৈধতা দেওয়াটা বোধহয় ঠিক হবে বলে আমি মনে করি না। আর সরকার ব্যাংক ব্যবস্থা থেকে তো নিট 1,37,000 কোটি টাকা ধার নিতে চায়। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহে কেমন চাপ তৈরি হতে পারে বলে মনে হচ্ছে?
আপনি জানেন যে আমাদের অলরেডি ব্যাংকিং সেক্টর এক ধরনের একটা তারল্য সংকটে আছে। এই অবস্থায় ১,৩৭,০০০ কোটি টাকা যদি সরকার বড় করেন, ঋণ নেন, তাহলে কিন্তু যে ব্যাংকগুলোর সক্ষমতা, বেসরকারি খাতে ঋণ দেওয়ার সক্ষমতা খুবই সীমিত হয়ে পড়বে এই বছরের জন্য। কারণ আমাদের এভারেজে গিয়ে ধরেন প্রায় ১,৫০,০০,০০,০০,০০ টাকার মতো ডিপোজিট গ্রোথ হয় প্রত্যেক বছর। তার থেকে যদি সরকার বাজেট অর্থায়নের জন্য যদি ১,৩৭,০০০ কোটি টাকা দিতে হয়, তাহলে দেখা যাবে যে সিংহভাগই যে ডিপোজিট গ্রোথ হচ্ছে, তার সিংহভাগই চলে যাচ্ছে সরকারি ঋণের প্রয়োজন মেটাতে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে দেখুন, আমরা কোনো বছরই আসলে বাজেট যা করি তার 100% ইমপ্লিমেন্টেশন আসলে হয় না। ব্যয় আসলে 100% করা যায় না বিভিন্ন কারণে। সো এই অবস্থায় আমরা যেটা আশা করব যে, যেই অংশটা অব্যবহৃত থাকবে বাজেটের, সেটা সেটার অর্থায়নের জন্য ব্যাংক থেকে ঋণ না নিলে ওখানেই আসলে সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা কমে আসতে পারে। আশরাফ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।